গ্রামে ফিরে যেয়ে বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে নাও। সেই মনে আমি আপনার জায়গা দিছি, সেই মনে যে আমি অন্য কারো জায়গা দিতে পারবো না, সেটা আপনি খুব ভালো করেই জানেন। তুমি কি আমার ছেলেকে ভালোবাসো? আজকের মধ্যে যদি টাকাগুলো ব্যাংকে জমা দেওয়া না হয় তাহলে এত বড় একটা প্রজেক্ট আমাদের হাতছাড়া হয়ে যাবে। আই এম সরি, আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ব্যাগটা আসলে খুলে দেখাটা আমার উচিত হয়নি। আপনার মতন একজন সৎ মানুষ টাকাগুলো ফেরত দিয়ে গেছে, টাকায় গরমিল হওয়ার তো কোনো চান্সই নেই। নিজের হাতে সাজানো সংসার এইভাবে এলোমেলো হয়ে গেল। আপনার বাবাও আমার খুব ভালোবাসে, আমি না আপনাকে এই ভালোবাসা থেকে বঞ্চিত হইতে চাই না। তোর আমার রাখা সম্ভব না। তোরে রাখলে আমার পথে বসতে ও দুদিন পর তুই খেতে ভাগ। আমার সংসারের দায়িত্বটা তো আমার কাঁধে, আর আমি এই মুহূর্তে তুমি, আমার বাবা আর আমার বোনটা ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে চাই না। আমাদের অফিসের সব হিসাবে গরমিল, কোনো একটা হিসাব আমি মিলাতে পারছি না। তারপর কি অবস্থা বলেন? জি, আমি ভালো আছি, কিন্তু হঠাৎ করে আপনি আমাকে এখানে ডাকলেন যে? জরুরি কিছু বলবেন? আমাদের কাছে বিষয়টা অনেক জরুরি, তবে আপনার কাছে জরুরি কিনা সেটা তো বুঝতে পারছি না। আপনি একটু কঠিন করেই কথা বলছেন। আমি আসলে এত কঠিন কথা বুঝতে পারি না, আমাকে একটু সহজভাবে বললে ভালো হয়। ঠিক আছে, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে আমি আপনাকে একটা প্রপোজাল দিতে চাই। প্রপোজাল? কিসের প্রপোজাল? দেখেন, আমাকে কিন্তু টাকা পয়সা দিয়ে কোনো কৃতজ্ঞতা প্রকাশ করতে আসবেন না। আমি তো আপনাদেরকে সেদিনই জানিয়েছি, আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিতে পারবো না। আই এম সরি। আমি জানি আপনি আমাদের থেকে কোনো সাহায্য নেবেন না, উল্টো আমি আপনার থেকে একটা সাহায্য চাইবো। আপনি যদি আমাদেরকে সেই সাহায্যটুকু করতেন তাহলে আমরা খুবই খুশি হতাম। আপনার কি মনে হয় না যে আপনি আবারও একটু কঠিন করে কথা বলছেন? মানে আমার মতো একজন সাধারণ মানুষ, আমার পক্ষে আপনাদেরকে কিভাবে সাহায্য করা সম্ভব? আসলে বেশ কিছুদিন ধরে আমাদের কোম্পানি খুব লসের মধ্যে দিয়ে যাচ্ছে, বলতে পারেন এটা আমাদের ম্যানেজারের দোষ। সেই হিসাবে প্রচণ্ড গরমিল করছে, তো আমরা ভাবছি তাকে ছাঁটাই করে নতুন লোক নেব, আর আমি চাই সেই নতুন লোকটা আপনি হবেন। কি বলছেন আপনি? মানে আপনি আমাকে যে প্রপোজালটা দিচ্ছেন, এটা কি ভেবেচিন্তে দিচ্ছেন, বা আমিও কি এটার যোগ্য? দেখেন, আমি আপনাদের উপকার করেছি বলে যে কৃতজ্ঞতা স্বরূপ আমাকে একটা চাকরি দিতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। আমি কারো দয়ায় চাকরি চাই না। কেউ আমার কষ্টের কথা শুনে, আমার খারাপ দিনগুলোর কথা ভেবে আমাকে চাকরি দেবে, এটা আমি মানতে পারবো না। আমার কাছে খুব লজ্জা লাগে এই ব্যাপারটা। আর তাছাড়া আমার বাবা সবসময় আমাকে একটা কথা বলতেন, সাগর, কারোর জন্য তুই যদি কখনো কিছু করিস, বিনিময়ে কারো কাছ থেকে কিছু আশা করিস না। আই এম সরি, প্লিজ আমাকে মাফ করবেন, আমাকে লজ্জায় ফেলবেন না। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আপনার বাবার আদর্শ একজন ছেলে। আর এটাও জেনে রাখুন, আপনাকে আমরা দয়া করে বা কৃতজ্ঞতা দেখিয়ে চাকরিটা দিচ্ছি না, আপনার যোগ্যতাতেই আপনি চাকরিটা পাচ্ছেন। আর আপনার মতো একজন সৎ মানুষ আমাদের কোম্পানিতে জয়েন করলে আমার বিশ্বাস আমরা খুব দ্রুত কামব্যাক করতে পারবো। আর এটা শুধু আমার বিশ্বাস না, আমার বাবারও বিশ্বাস। আমার কাছে না পুরো ব্যাপারটা স্বপ্নের মতো লাগছে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আপনি আমাকে এত বড় একটা সুযোগ দিতে চাচ্ছেন। আর হুট করে সেই সুযোগটা লুফে নেওয়া ঠিক হবে কিনা সেটাও আমি জানি না। আসলে এটা সুযোগ কিনা জানি না, তবে আপনাকে আমাদের প্রয়োজন। আর আমরা চাকরির শুরুতে আপনাকে 1 লাখ টাকা স্যালারি দিব, আর 3 মাস পরে আপনার যদি পারফরমেন্স ভালো থাকে সেক্ষেত্রে আপনার স্যালারি আরও বেড়ে যাবে। আর আমাদের এই প্রস্তাবে যদি আপনি রাজি থাকেন তাহলে কালকে কাইন্ডলি আমাদের বাসায় এসে আমার আব্বুর সাথে একটু দেখা করতে হবে। সমস্যা নেই, আপনি সময় নিয়ে ভাবেন, ভেবেচিন্তে তারপর আমাকে উত্তরটা জানাবেন, ঠিক আছে? আমি আপনাকে বোঝাতে পারবো না এই মুহূর্তে আমার জন্য এই চাকরিটা কতটা প্রয়োজন। আমি রাজি, কিন্তু তারপর আমি একটু সময় নিচ্ছি। আমি কালকে এসে আপনার বাবার সাথে দেখা করব। যদি আমার ভাগ্যে থাকে তাহলে চাকরিটা আমার হবে ইনশাল্লাহ। আমি জানতাম আপনি রাজি হবেন। অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে কালকে দেখা হচ্ছে। জি, আমি তাহলে আজকে আসি। ওকে। শোনো, তোমাকে একটা কথা বলে দিই, তোমার মুখে আর কোনো দিন যেন ওই সাদিক আর রত্নার কথা না শুনি, তা না হলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম। মা, মা, কিরে, কি হয়েছে? সব ঠিক আছে তো? কিরে সাগর, বাবা তোর হাতে মিষ্টির প্যাকেট, কিসের মিষ্টি? কি ব্যাপার কচি ভাইয়া, তোমার হাতে মিষ্টির প্যাকেট?
এই সত্যি করে বলো তো, তুমি আবার আমাদেরকে না জানিয়ে রিয়াপুকে বিয়ে করে ফেলে নাকি? এটা কি সেই মিষ্টি? খুব বেশি পেকে গেছিস তাই না? কোষ একটা থাপ্পড় দিব। আরে তোরা দুই ভাই বোন মিলে আবার শুরু করে দিলি। আচ্ছা কি হয়েছে সেটা বলবি তো? মা মা আমার চাকরি হয়ে গেছে মা, আমার চাকরি হয়েছে বাবা, একটা বড় কোম্পানিতে চাকরি হয়েছে, বেতন ধরেছে 1,00,000 টাকা। আজকের পর থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না, আমি বাবার চিকিৎসাটাও করাতে পারবো, আর আমার বোনটার পড়াশোনাও বন্ধ হবে না, একটা ভালো ডক্টরও দেখাতে পারবো। শুনেছ তো, আমার সাগর একটা ভালো চাকরি পেয়েছে। আমি তোমাকে সবসময় বলতাম না, আমার সাগর হচ্ছে একটা হীরার টুকরো ছেলে। ও যে একটা ভালো চাকরি পাবে এটা আমি জানতাম। বাবারে, আমি আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি সব সময় নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে দোয়া করতাম তোর যেন একটা ভালো চাকরি হয়। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। হ্যাঁ মা, আল্লাহ তোমার ছেলেকে পথ দেখিয়েছে, তুমি দোয়া করো আমি যেন তোমাদের সব কষ্ট দূর করে দিতে পারি। বাবারে, তোর মতো সন্তান যেসব বাবা মায়ের আছে তাদের তো কোনো দুঃখ কষ্ট নেই। আমি আল্লাহর কাছে দোয়া করি পৃথিবীর সব বাবা মাকে যেন তোর মতো সন্তান দেয়। আমি আমার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে তোমাদেরকে ভালো রাখতে চাই বাবা, আমার জন্য শুধু একটু দোয়া করো, আমি যেন তোমাদেরকে একটু সুখে রাখতে পারি, একটু ভালো রাখতে পারি। দোয়া করি বাবা, আমি সব সময় তোর জন্য দোয়া করি। বড় ছেলেটা তো একটা অমানুষ হয়েছে, ওর ছায়া যেন তোর জীবনে কোনোদিনও না পড়ে। তুই সব সময় ভালো থাক বাবা। তোর মা একদম ঠিক কথা বলেছে। আজকের এই খুশিটা যেন আমাদের জীবনে সব সময় থাকে। আমি আল্লাহর কাছে শুধু এটাই চাই, আর কিছু চাই না। বাবা, আমার জীবন দিয়ে হলেও আমি তোমাদের চাওয়া পাওয়া পূরণ করব। আমি তোমাদের চোখে পানি আসতে দিব না, তোমাদের সব কষ্ট দূর করে দিব। আচ্ছা কি ব্যাপার, আমি তোমাদেরকে এত খুশির একটা খবর দিলাম আর তোমরা সবাই মুখ গোমড়া করে বসে আছো? একটু হাসো। খুশির খবরটা তো আমাদের সবাইকে দেওয়া হলো, কিন্তু আসল মানুষকে কি দেওয়া হয়েছে? সে জানলে কিন্তু অনেক খুশি হবে। ও কিন্তু একদম ঠিক কথাই বলেছে। যা বাবা, তুই গিয়ে রিয়াকে খবরটা দিয়ে আয়। বেচারির এতদিনের অপেক্ষার পালা মনে হয় শেষ হলো। সাগর, লজ্জা পাস না বাবা, যা এই খুশিটা রিয়ার সঙ্গে ভাগাভাগি কর। রিয়া, কি করতেছেন? আরে আমি কিন্তু মাথা ঘুরে পড়ে যাব। আজকে আমি এত 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 খুশি যে আমি তোমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার কাছে কি মনে হচ্ছে জানো? আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সুখ আমার হাতের মুঠোয় চলে এসেছে। আজকে এত দিন পর আপনার এত খুশি দেখলাম। আপনার খুশির কারণটা কি কোন না? নাহলে আমি বুঝবো কেমনি আমার আপন মানুষটা এত বেশি খুশি কেন? এখন আমি তোমাকে যে খবরটা দিব, এই খবরটা শুনে তুমিও খুশি হয়ে যাবে। শুনতে চাও? আমার চাকরি হয়ে গেছে। হ্যাঁ, অনেক বেতন, অনেক বড় একটা কোম্পানি। আমাকে কি বলেছে জানো? আমাকে বলেছে কালকে থেকেই জয়েন করতে। আলহামদুলিল্লাহ, আমি জানতাম নিশ্চয়ই আপনার একটা ভালো চাকরি হইব। আমার কি যে আনন্দ লাগতেছে আমি আপনাকে বললে বোঝাইতে পারবো না। আজকে আমারও ভীষণ আনন্দ হচ্ছে। কেন হচ্ছে জানো? কারণ আর কিছুদিন পর আমি আমার ভালোবাসার মানুষকে আমার ঘরে তুলতে পারবো। আমার কাছ থেকে আর দূরে থাকতে হবে না। তুমি দেখো, আমার পরিবারের মধ্যে যে সুখ, যে শান্তিটা ছিল, সেই সুখ শান্তি আবার ফিরে আসবে। আর এখন সেই পরিবারে নতুন একজন মানুষ যোগ হবে, আর সেটা হচ্ছে তুমি। আমিও চাই আপনার পরিবারের সবাই আপন কইরা সারাটা জীবন আপনার কাছে থাইকা যাইতে। আপনি শুধু এখন মন দিয়ে চাকরিটা করেন, আর বাকি সব কিছু আমি সামলাই নিব। আর আমি সামলে নিব তোমাকে সারাটা জীবন আমার এই বুকের মাঝখানে আগলে রাখবে, কোথাও হারিয়ে যেতে দিব না। আপনিও না কি যে কম। এবার চলেন। কোথায় যাবে? আমি আজকে তোমাকে কোথাও যেতে দেব না। আজকে সারা দিন আমরা দুজন মিলে প্রেম করব, তারপর বাকি সবকিছু। কি কইতাছেন এসব? লোকজন আছে।
দেখলে দেখুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার বউর হাত তো আমি ধরতেই পারি। তুমি যে আমাদের প্রস্তাবে রাজি হয়েছ, আমি খুব খুশি হয়েছি। আসলে আমার মেয়ে যখন তোমার কথা বলেছে তখনই আমি রাজি হয়েছি, কারণ আমাদের অফিসে তোমার মতো একজন সৎ ছেলে প্রয়োজন। আমার জন্য দোয়া করবেন স্যার। আপনারা আমার উপর যে ভরসা করেছেন, আমি যেন আপনাদের ভরসাটা রক্ষা করতে পারি। তুমিই পারবে ইয়াং ম্যান। 25 বছর ধরে আমাদের অফিসটা আমি সামনে রেখেছি। কালের বিবর্তনে সেই দায়িত্বটা এখন তোমার উপর। আমি ঠিক বুঝতে পারলাম না স্যার। একটা গল্প বলি শোনো। 25 বছর আগে আমিও তোমার মতো ব্যাংকের পাশে একটা ব্যাগ খুঁজে পাই। তারপরে সেই ব্যাগ নিয়ে সেই ঠিকানায় যাই। সেই ব্যাগের মালিক আমাকে খুব পছন্দ করে এবং তার অফিসে বসার সুযোগ করে দেয়। ধীরে ধীরে তিনি আমাকে ছেলের মতো ভালোবাসতে শুরু করে এবং তিনি যখন মারা যান, তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আমার নামে লিখে দেয়। ওনার রেখে যাওয়ার সম্পত্তি আমি আজও আগলে রেখেছি। সবচেয়ে মজার ব্যাপার কি জানো? 25 বছর পর মনে হচ্ছে আমি তোমার মধ্যে আমাকে দেখতে পাচ্ছি। স্যার, ব্যাপারটা যদিও কাকতালীয়, কিন্তু আমি সত্যিই জানি না আমি আপনার মতো করে এত বড় একটা দায়িত্ব পালন করতে পারবো। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, আমার উপর যে ভরসা করেছেন আমি সবসময় তা বজায় রাখার চেষ্টা করি। সেটা তুমি পারবে, সেটা আমি জানি। তাহলে তুমি কাল জয়েন করছো, আর তুমি অফিসে গেলে জয়েনিং লেটারটা দিয়ে দিবে, আর আমি বলে দেবো সাথে যেন 1 মাসের অ্যাডভান্স স্যালারিটাও দিয়ে দেয়। কিন্তু আমি আপনাকে এইটুকু বলতে পারি স্যার, আপনি ইনফ্যাক্ট আপনারা আমার যে উপকারটা করলেন আমি সারা জীবন মনে রাখবো। আর আপনাদের অফিসে আমি যতদিন থাকবো আমি নিজের মতো করে সামনে রাখবো, অফিসের সম্মান রক্ষা করার চেষ্টা করব। সেই চেষ্টায় আমাকে তুমি সাথে পাবে। থ্যাংক ইউ স্যার। আমি তাহলে আজকে উঠি? হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখুন মিস্টার সাগর, আপনার বাবার যে কন্ডিশন দেখতেছি আমার মনে হচ্ছে যে অতি দ্রুত আপনার বাবার হার্টে 2টো রিং বসানো দরকার। আর এটা যত দ্রুত করবেন এটা আপনার বাবার জন্যই মঙ্গল, কারণ তার বডি কন্ডিশনটা খুব বেশি ভালো না। ডক্টর সাহেব, হার্টের রিং বসাতে কত টাকা লাগতে পারে? দেখুন, এটা তো আসলে খুব ক্রিটিক্যাল একটা অপারেশন, সো সাধারণত এটা 6 থেকে 7 লক্ষ টাকার মতো খরচ হয়। তো আপনি দ্রুত এটার ব্যবস্থা করতে পারলে আপনার বাবার জন্যই ভালো। সেই সাথে আমি আপনাদেরকে আবারও রিমাইন্ড করতেছি যে রিপোর্ট দেখে আমার কাছে যতটুকু মনে হলো আপনারা যদি এটা একটু লেন্দি করেন, আমার ধারণা আপনার বাবার যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সো না না ডক্টর সাহেব, আপনি দয়া করে এরকম কথা মুখে আনবেন না প্লিজ। যেভাবে হোক আমার বাবার চিকিৎসা আমাকে করাতেই হবে। আমি যত দ্রুত সম্ভব টাকার ব্যবস্থা করছি, আপনি দয়া করে অপারেশনের ব্যবস্থাটা করে ফেলেন। ঠিক আছে, তো আপনার বাবাকে আগামীকালের মধ্যেই আমাদের হসপিটালে অ্যাডমিট করে কাউন্টারে টাকাটা জমা দেন। আমাদের কিছু টেস্ট আছে, সেগুলো প্রসেস শেষ করে আমরা আই থিঙ্ক অপারেশনটা শুরু করতে পারবো। ঠিক আছে ডক্টর সাহেব, আমি কালকেই বাবাকে ভর্তি করে দিচ্ছি। যে কোনো কিছুর বিনিময়েই হোক আমার বাবার অপারেশন হওয়াটা খুব জরুরি, খুব। আল্লাহ ভরসা, আপনি কোনো টেনশন করবেন না, আমরা আপনার পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ। মা, আমি কালকেই বাবাকে হসপিটালে নিয়ে যেতে চাই। ডক্টর বলেছে হার্টের অপারেশনটা 1 সপ্তাহের মধ্যে করে ফেলতে, কিন্তু আমি আর দেরি করতে চাচ্ছি না। কি বলছিস তুই? 1 সপ্তাহের মধ্যে অপারেশন? অনেকগুলো টাকা লাগবে তো। এত টাকা তুই কোথায় পাবি? না না বাবা, শোন, আমি তো আমার শরীর আমি বুঝি। আমি এখন যেরকম আছি না, অনেক দিন এভাবে সুস্থ থাকতে পারবো। তুই চাকরিটা একটু মনোযোগ দিয়ে কর, কিছু টাকা পয়সা জমুক, তারপর না হয় করা যাবে অপারেশন। আচ্ছা মা, বাবা, আমি তো এখন একটা ভালো চাকরি করি নাকি? আমি যে কোম্পানিতে চাকরি করি সেখান থেকে বেশ কিছু টাকা অ্যাডভান্স পেয়েছি, আর সেই টাকা দিয়ে আমার বাবার চিকিৎসা হয়ে যাবে। বাবা, আমি তোমাকে হারাতে চাই না বাবা, তোমরা প্লিজ না করো না, চলো না কালকেই যাই। সাগরের মা, দেখো দেখো আমার সাগরের অবস্থা। কার দায়িত্ব পালন করার কথা ছিল বলো?
বড় ছেলের দায়িত্ব পালন করার কথা ছিল, আর সেই দায়িত্ব পালন করছে আমার ছোট ছেলে। ওই অমানুষটার কথা ভেবে কেন কষ্ট পাচ্ছ? আমাদের ছেলে এখন বড় হয়ে গেছে, দায়িত্ব নেওয়া শিখে গেছে, এটাই তো আমাদের কাছে অনেক। আচ্ছা, ছেলে যখন এত করে বলছে, তাহলে অপারেশনটা করিয়েই নাও। হ্যাঁ বাবা, ভাইয়া এত কষ্ট করে সবকিছু যখন ম্যানেজ করেছে, তুমি আর বাধা দিও না, অপারেশনটা করে ফেলো। দেখবে অপারেশনের পর তুমি ঠিক আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, তোরা যখন চাচ্ছিস তবে তাই হোক। তবে কি, আমি তো একটা সময় ধরে নিয়েছিলাম যে আমার বোধহয় শেষ, আমার সব শেষ। কিন্তু এখন তো দেখছি যে আমি ভুল। সাগরের মা, আমার তো সব আছে, এই তো আমার সব আছে। বাবা, এসব কিছু ভেবে তুমি আর কষ্ট পেও না। একবার তোমার অপারেশনটা হয়ে যাক, তুমি দেখো তুমি আগের মতো সুস্থ হয়ে যাবে। তারপর তুমি আমি দুজন মিলে আমাদের পরিবারটাকে আগলে রাখবো। আমিও দোয়া করি আল্লাহ যেন তোদের বাবা ছেলে দুজনের মনের আশা পূরণ করে। আচ্ছা, টেবিলে খাবারগুলো ঠান্ডা হবে, আয় খেতে আয়, চল। কি ব্যাপার, আপনি আমাকে হঠাৎ এখানে নিয়ে আসলেন যে? আপনি কোনো ব্যাপারে আপসেট, রাইট? আপসেট? আমি কই না তো, আমি তো একদম ঠিকঠাক আছি। আপনি আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছেন। আপনি এখনো আমাকে আপন ভাবতে পারেননি। অ্যাকচুয়ালি অফিসে তো অনেক পার্সোনাল বিষয়ে কথা বলা যায় না, তাই এখানে নিয়ে আসলাম। আপনি আমাকে অফিসের বস হিসেবে না, বন্ধু হিসেবে তো বলতে পারেন, তাই না? আমার সমস্যার কথাটা যে আমি কিভাবে বলবো, অ্যাকচুয়ালি নিজের মানুষ ছাড়া এই কথাগুলো বলা সম্ভব না। আর এই বিপদ থেকে আমি কিভাবে উদ্ধার হবো আমি নিজেও বুঝতে পারছি। আপনি যদি আমাকে বন্ধু ভেবে থাকেন, তাহলে আপনার কষ্টগুলো আমি ভাগ করে নিতে চাই। ছি ছি, কি বলছেন আপনি? আমার সবচেয়ে বড় বিপদে আপনি আমাকে হেল্প করেছেন, আর আপনাকে আমি বন্ধু ভাববো না? অ্যাকচুয়ালি আমার ভাই আর ভাবি আলাদা হয়ে গেছে, এখন সংসারের সমস্ত দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে। আমি তো এতদিন জবলেস ছিলাম, বাবা অসুস্থ, হার্টের রোগী, ওনার অপারেশন করাটা খুব জরুরি। ডক্টর বলেছে 8 থেকে 10 লাখ টাকা প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে এতগুলো টাকা আমি কোথায় পাবো? ডক্টর এই কথা বলেছে যে 1 সপ্তাহের মধ্যে যদি অপারেশনটা করতে না পারি, আমার বাবাকে হয়তো বাঁচানো সম্ভব না। আপনি এই কথাগুলো এখন বলছেন? আপনি এই কথাগুলো আমাকে তো আরো আগে বলতে পারতেন। আপনি এভাবে চুপ করে থাকলে কি সমাধান হবে? টাকার ব্যবস্থা হবে? বলেন আপনি। আপনার টাকার ব্যবস্থা করতে হলে তো আপনার কাউকে না কাউকে বলতেই হতো, তাই না? আসলে কথাটা আমি আপনাকে আগেই জানাতে চেয়েছিলাম, কিন্তু এতগুলো টাকা এত তাড়াতাড়ি অ্যাডভান্স নেওয়াটা কতটুকু যৌক্তিক হবে আমি আসলে জানি না, খুব লজ্জা লাগছিল। আর তাছাড়া কিছুদিন আগেই তো আপনি আমাকে এতগুলো টাকা অ্যাডভান্স করলেন, এখন আবারও নিজের সমস্যার কথা জানিয়ে যদি অ্যাডভান্স নেই, মানে নিজের ভেতরে না কেমন যেন একটা অপরাধবোধ কাজ করছিল, সেই জন্য বলা হয়নি। দেখুন, সবার আগে আপনার বাবার চিকিৎসা হওয়াটা প্রয়োজন, তাই না? আর আপনার মতন মানুষকে বিশ্বাস করে 10 লাখ কেন 10 কোটি টাকা দিয়ে দেওয়া যায়। আর শোনেন, আপনি একদম চিন্তা করবেন না, আমি বাবাকে বলে আজকে যত তাড়াতাড়ি সম্ভব টাকার ব্যবস্থাটা করে ফেলতেছি, ঠিক আছে? সত্যি? আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না, আমার ভাষা নেই। আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ সো মাচ। আর বন্ধুদের মাঝখানে নো সরি নো থ্যাঙ্কস। আপনি একদম নিশ্চিন্ত মনে কাজে বসতে পারেন। আপনি কাজ করেন, আমি বাকিটা দেখতেছি। চলেন এখন যাই। হ্যাঁ ঠিক আছে, আপনি পাঠিয়ে দিন। হ্যাঁ, ওকে। বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। বলে ফেলবো। আমার না আজকেই 10 লাখ টাকা লাগবে, টাকাটা খুবই দরকার, প্লিজ তুমি না করো না। আজ অবধি তোর কোনো আবদার আমি না করেছি?
আজও করব না। কিন্তু এটা তো জানতে পারি যে এতগুলো টাকা দিয়ে তুই কি করবি? আসলে আমার খুব কাছের একটা মানুষের খুব বিপদ, আমি টাকাগুলো দিয়ে ওকে সাহায্য করতে চাই। টাকাগুলো পেলে ওর বাবার অপারেশনটা হবে। তাহলে তো তাকে অবশ্যই সাহায্য করতে হবে। কিন্তু মা, তুই 7-5 না ভেবে যাকে এতগুলো টাকা একসাথে দিতে চাচ্ছিস সে মানুষটা কে? বাবা, মানুষটা হচ্ছে সাগর। ও আসলে এতদিন লজ্জায় কিছুই বলতে পারেনি। আমি তোর বন্ধুর মতন, তাই ওর বিপদে আমি পাশে থাকতে চাই। তুমি প্লিজ টাকাগুলো আমাকে দাও। মারে, তুই সত্যি করে বলতো, সাগর কি শুধুই তোর বন্ধু? বাবা, সাগর হয়তো আমাকে শুধু বন্ধু ভাবে, কিন্তু আমি ওকে বন্ধুর থেকেও বেশি ভাবতে শুরু করেছি। তুমি কি তোমার মেয়ের পছন্দকে মেনে নিবে না? তুই তো সাধারণ জিনিস পছন্দ করিসনি, একেবারে হীরের টুকরো পছন্দ করেছিস। পছন্দ না হয়ে কি উপায় আছে? আমি জানতাম বাবা, তুমি আমার পছন্দকে কখনোই না করতে পারবে না। একবার ওর বাবার অপারেশনটা হয়ে যাক, তারপর আমরা ওর সাথে কথা বলবো। ঠিক আছে ঠিক আছে, ওসব পরে হবে। তুই ব্যাংকে গিয়ে টাকাগুলো তোল, তারপর সাগরের হাতে দে। এতে তুইও খুশি থাকবি আর ওর বাবার চিকিৎসাটা হয়ে যাবে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। ওয়েলকাম ওয়েলকাম। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন কেন? ও, বুঝতে পারছি, বাবার অপারেশন হইতেছে তাই। আপনি এমন করে কান্না করেন না, আপনি কান্না করলে আমার খুব কষ্ট হয়, আমি সহ্য করতে পারি না। রিয়া, আজকে আমার চোখে তুমি যে পানিটা দেখছো না, এটা কষ্টের পানি না, সুখের পানি। আমি আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার টাকায় আমার বাবার চিকিৎসা হচ্ছে। বিশ্বাস না হওয়ার তো কিছু নেই। আপনি আপনার বাবার লেগে যা কিছু করতেছেন, এখন সব কিছু সবাই দেখবে। আমি আল্লাহ তাআলার কাছে শুধু একটা জিনিসই চাই, বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হ্যাঁ রিয়া, বাবা যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। একটা কথা কি জানো, আমি তো ভেবেই নিয়েছিলাম আমি বোধহয় আমার বাবার পাশে দাঁড়াতে পারবো না, আমার বাবার জন্য, আমার পরিবারের জন্য কিচ্ছু করতে পারবো না। ভাইয়া যখন আমাদের পরিবার ছেড়ে আলাদা হয়ে গেল, আমি খুব হতাশ হয়ে গিয়েছিলাম। আমার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছিল আমি কি করব, আমার জীবনটা বোধহয় এখানেই শেষ হয়ে যাবে। আমার বাবা বোধহয় অসুস্থ শরীর নিয়ে ধুকে ধুকে মারা যাবে। আমি আমার বোনটার জন্য কিছু করতে পারবো না, আমার মায়ের জন্য কিচ্ছু করতে পারবো না। কিন্তু দেখো, আল্লাহ তাআলা আমার মুখের দিকে তাকিয়েছে। আল্লাহর অশেষ রহমত যে আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে পারছি। একটা কথা সব সময় মনে রাখবেন, যার কেউ নাই তার পাশে আল্লাহ আছে, আর তিনি ধৈর্য ধারণকারীকে খুব ভালোবাসেন। তাই জীবনে যতই বাধা আসুক না কেন, ধৈর্য ধরে থাকতে হইব, কোনো সময় হার মানতে নাই। আমি হার মানব না রিয়া। আমার দেহে যতদিন প্রাণ আছে আমি আমার পরিবারের জন্য লড়াই করে যাব। এখন আমার একটাই চাওয়া, আল্লাহ যেন আমার বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুন। এখন চলেন, উপরে চলেন। উপরে সানজানার মা অনেক চিন্তা করতেছে, আপনি না গেলে তাকে কি সান্ত্বনা দিবেন? আপনি চলেন, চলুন, তাড়াতাড়ি চলুন। আল্লাহর রহমতে আমি এখন অনেক ভালো ফিল। বাবা, কি করতেছো তুমি? এখন তো ওঠা যাবে না। ডক্টর কি বলেছে মনে নেই? তুমি তো এখনো পুরোপুরি সুস্থ না, এখন কেন উঠতেছো? কে শোনে কার কথা? তোর বাবা তো আজকে বায়না ধরেছিল সে সকালে হাঁটতে বের হবে। বাবা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুমি কেন বোঝার চেষ্টা করছো না যে তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি? আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু এতই হাঁটতে ইচ্ছে করছে, আগে একটু সুস্থ হও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার সাথে হাঁটতে বের হব, কিন্তু এখন না বাবা। সানজানা, বাবাকে ওষুধগুলো ঠিক মতো দিচ্ছিস তো? হ্যাঁ দিচ্ছি, কিন্তু রাতের খাবারের আগে বাবার যে ওষুধটা, ওটা না বাবা একদম খেতেই চায় না। কি কইতাছো তুমি সানজানা? আঙ্কেল, এটা আমি কি শুনতাছি? আপনি না আমার কইছিলেন আপনি সব ওষুধ ঠিকঠাক মতো খান।
মানে ওই ওই ওষুধটা না, মানে আমার খেতে ইচ্ছে করে না, অনেক অনেক বেশি তিতা মা। শোন, তোর বাবার কথা শোন। তার কথা শুনে মনে হচ্ছে সে একটা ছোট বাচ্চা, তার নাকি ওষুধ তিতা লাগে। তুই বাবা একটা কাজ করিস তো, ডাক্তারকে বলে একটা মিষ্টি ওষুধের ব্যবস্থা করে দিস। না না আন্টি, তার আর দরকার হইব না। আঙ্কেলের রাতের ওষুধের দায়িত্ব এখন থেকে আমি নিলাম। আঙ্কেলে রাতে ওষুধ খাওয়ায়া তারপর আমি বাড়িতে যাব। নাও এবার ঠেলা সামলাও। তুমি তো আমাদের কারোর কথা শুনবে না, তাই না? এবার আমিও দেখব কিভাবে তুমি ওষুধটা না খাও। বাবা কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আঙ্কেল, আপনার কি অনেক কষ্ট হইতাছে? আমি কি আপনার পানি খেতে দিমু? খারাপ লাগছে? কান্না করতেছো কেন? কি হয়েছে বাবা, আমাকে বলো। কষ্ট হচ্ছে তোমার? না, না রে, আমি ঠিক আছি। আমি আমি তো ভাবিনি যে আমি বেঁচে থাকবো। সাগর, আমি তোদেরকে রেখে চলে যেতে চাই না, তোদেরকে রেখে যেতে চাই না। আমি তোমাকে কোথাও যেতে দিব না বাবা। তোমার কি মনে হয় তোমার ছেলে এত তাড়াতাড়ি তোমাকে চলে যেতে দিবে? আমি আছি না, তোমার ছেলে সবসময় তোমার পাশে থাকবে বাবা, সবসময় থাকবে। হ আঙ্কেল, আমরা সবাই আপনার পাশে আছি। আপনি আমগরে রেখে কই চলে যাইবেন? হ্যাঁ বাবা, তুমি একদম ভয় পেও না, আমরা দিন রাত সবসময় তোমার পাশে থাকবো। তোমাদের সবার কান্নাকাটি শেষ হলে টেবিলে খাবার দিচ্ছি, খেতে আসো। সাগর, তোর মা কি একটু বেশি রাগ করলো নাকি? না আঙ্কেল, অভিমান করছে, আর সেই অভিমান আপনারই ভাঙাইতে হইব। এই তোমরা চলো, খাইতে চলো। আর সঞ্জনা, সকালের ওষুধগুলা তুমি আমারে দিয়া দাও। আঙ্কেল, সকালের ওষুধটা আমি আন্টির দিয়া দিতেছি, আপনি আন্টির রাগ ভাঙাইয়া তারপর না হয় ওষুধটা খাইয়া নিয়েন। হ্যাঁ চলো। বিশ্বাসঘাতক! আপনি আর কতবার আমাদেরকে ঠকাবেন বলেন তো? আপনার উপর ভরসা করে আমাদের কোম্পানি বিগত 1 মাসে 5 কোটি টাকা লস করেছে। ম্যাম, আমি তো সব ঠিকঠাক মতোই করেছিলাম, কিন্তু হিসাবের সাথে লাভ ক্ষতি দুটাই লিখতে হয়। আর আপনার মতন একজন হিসাবী মানুষ কিভাবে এটা ভুলে গেল, আমার অবুঝ মন এটা জানতে চায়। ম্যাম আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আপনার রাবার কোম্পানির বিশ্বস্ত একজন ম্যানেজার। আমি এই কাজ কখনো করতে পারি না, এই কাজ আমার দ্বারা সম্ভব না ম্যাডাম। ও আচ্ছা, তাই নাকি? তো 3 মাস আগে বাবা আপনাকে অফিস থেকে বের করে দিতে চেয়েছিল কেন? সেটা তো তখন আসলে, ও হ্যাঁ, তখন তো সেটা আমার ব্যাপারে ষড়যন্ত্র করা হয়েছিল। শোনেন সাদিক সাহেব, আপনি যতই চেষ্টা করেন ভালো সাজার, আপনি আর ভালো হতে পারবেন না। আপনার এই মুখোশটা আমার সামনে স্পষ্টভাবে খুলে গেছে। আপনাকে ভালো হওয়ার জন্য বাবা একটা সুযোগ দিয়েছিল, কিন্তু সেই সুযোগটা দেওয়া উচিত হয় নাই। আপনাকে যদি সেই সুযোগ না দিয়ে সেদিনই ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতো, তাহলে আমাদের কোম্পানি আজকে এত বড় লসের মুখে পড়তে হতো না। এখন যা হবার তো হয়েই গেছে, কিন্তু এরপরে আপনার মতন বেইমান মানুষের এই অফিসে আর কোনো জায়গা নেই। গেট লস্ট। ম্যাডাম, আপনি আমাকে শেষবারের মতো একটা সুযোগ দেন, আমি কোনোদিন আর হিসাবে গরমিল করব না। আপনার মতন একটা নর্দমার কিটকে আবার বাবা এতদিন যে অফিসে রেখেছে, এটা কি অনেক নয়? আপনি আর কত চান? ম্যাম, আমার চাকরিটা চলে গেলে আমার পরিবার নিয়ে রাস্তায় নামা ছাড়া আর কোনো পথ থাকবে না। আপনি আমাকে প্লিজ দয়া করেন। তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর আমার বাবা আপনাকে আগেও একবার সুযোগ দিয়েছে, আর আপনি সেই সুযোগটার খুব ভালো মতন সদ্ব্যবহার করেছেন। আর আপনার ভাগ্য ভালো যে আপনাকে আমি জেলের ভাত খাওয়াই নাই। মোনা ম্যাডাম, আপনার পায়ে ধরে আমাকে আর একটা বার সুযোগ দেন। আর একটা বার যদি আপনি আমাকে চাকরি বাঁচানোর জন্য রিকোয়েস্ট করেছেন, আমি এক্ষুনি পুলিশে কল করব আর আপনাকে জেলের ভাত খাওয়ায় ছাড়বো। আর শোনেন, কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না। আর এইখানে এখন নির্লজ্জের মতন দাঁড়িয়ে না থেকে এক্ষুনি আমার অফিস থেকে বেরিয়ে যান। গেট লস্ট। ভাইয়া, একটা বিষয় জানানো হয়নি। বাবার অপারেশনটা হয়েছে, বাবা এখন সুস্থ আছে, আগের মতো কথা বলতে পারে, হাঁটা চলা করতে পারে, আলহামদুলিল্লাহ। সঞ্জনাও ভালো আছে। আমি জানি এই কথাগুলো শুনে হয়তো তোর ভালো লাগছে না,
তোর মনে কোনো আনন্দ আসছে না, তবুও তো ভাই, সেই জন্য তোকে কথাগুলো জানানো। সারা জীবন আমাদের জন্য অনেক কিছু করেছিস, অনেক ত্যাগ স্বীকার করেছিস। এবার না হয় মন থেকে একটু দোয়া করিস আমরা ভালো আছি। আমি জানি তুইও খুব ভালো আছিস, ভালো থাকিস। একদিন সুখের আশায় যে পরিবারকে আমি ছেড়ে দিয়েছি, আজ সেই পরিবারের কাছ থেকে আমি কতটা দূরে চলে গেছি। পরিবারের এতগুলো ঘটনা ঘটে গেছে, তোদের কিছুই আমি জানতাম না। কিন্তু যার জন্য এত কিছু, সে কি আমাকে সত্যি ভালোবাসে? আজকের দিনের মধ্যে সাগরের লাগে আমার বিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করেন না, নাইলে একটা সর্বনাশ হয়ে যাইব। আপনার জায়গায় অন্য কেউ হলে জীবনেও করতে পারতো না। আর এই জন্যই তো আপনাকে আমার এত পছন্দ। সব কথা কি সব জায়গায় বলা যায়? আপনি বলেন, আসেন আমার সাথে, আসেন। আপনাকে আমি প্রথম যেদিন দেখেছিলাম ওই দিনে আমার ভালো লেগে গিয়েছিল। তারপর থেকে আমার ধ্যানে জ্ঞানে মনে সব জায়গায় শুধু আপনিই ছিলেন। আমার কি দোষ ছিল? আমি কি অপরাধ করছিলাম? কোন অপরাধের শাস্তি আপনি আমার দিতেছেন? তুই এই বাড়িতে ঢুকবি না, যা এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। আপনার মতো বেঈমানের মুখে এই নীতিবাক্য মানায় না। ভালো থাকবে না।